দেখুন, বানান ভুল থাকাটা স্বাভাবিক এই জন্যে যে আমাদের রাজ্য সরকার তো টাকা নিয়ে যেমন অযোগ্য ব্যক্তিদের শিক্ষকের চাকরি দিয়েছিলেন, তেমনি এই সব প্রশ্ন করার জন্য যাদের নির্বাচিত করবেন, যারা সঠিক জানেন তাদের তো নির্বাচিত করবেন না, যারা জহুজুর হবেন তাদেরই নির্বাচন করবেন। এসএসসি দুর্নীতি করেছে, কিন্তু এসএসসি কে দুর্নীতি করিয়েছে কারা? তারা তো মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরা তো সেই মুখ্যমন্ত্রী তো আছেন। তো তাহলে এসএসসি খুব নিরপেক্ষতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এরকম আশা করাটাই ঠিক নয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় খুব পরিষ্কার যে তারা সুদ সমেত তাদের বেতন ফেরত দিতে হবে এবং নতুন কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অতএব যদি মুখ্যমন্ত্রী তাদের কথা নিয়োগ দেন, সেটা জানাজানি হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে কন্টেম্প্ট অফ কোর্টে পড়তে হবে এবং তার সাজাও হতে হবে। স্যার, একেবারেই অতি প্রতীক্ষিত এই ডিএ মামলা অবশেষে শুনানি শেষ হলো, কিন্তু রায়দান এখনো স্থগিত। কিন্তু এর মধ্যেও যে বিষয়টি উঠে আসছে রাজ্যের পক্ষ থেকে, কপিল সিব্বল তিনি একটি যুক্তি দিয়েছেন, যেটা হচ্ছে 11টি ভিন্ন রাজ্যের ডিএর তুলনা করেছেন, যে 11টা রাজ্য থেকে ডিএতে ডিপ্রাইভ হচ্ছে কর্মচারীরা, সেটা তিনি তুলে ধরলেন। কিন্তু বাকি যে 17টি রাজ্য যেখানে ডিএ ঠিক সময় যাচ্ছে, সেটা কেন তুলে ধরলেন না? দেখুন, যে আইনজীবীর কথা বলছেন তিনি রাজ্যের হয়ে কথা বলছেন। অতএব যেখানে কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই কথাটাই তিনি বলবেন, সেটাই স্বাভাবিক। যদি সত্যিকার তিনি কোর্টকে সাহায্য করতেন, তাহলে যেখানে এ রাজ্যের থেকে বেশি ডিএ কর্মচারীরা পাচ্ছেন, সে কথাটাও তার বলা উচিত ছিল। কিন্তু উকিলবাবুদের কাজ কোর্টকে সাহায্য করা হলেও অধিকাংশ সময়ই কোর্টকে বিভ্রান্ত করে তার মক্কেলদের সুবিধার জন্য কাজ করে। তারা আবারও বলছেন যে রাজ্যের কোষাগারে টাকা নেই। রাজ্যের কোষাগারে টাকা নেই সেটা বলতেই পারেন, তাহলে ক্লাবগুলোকে কোটি কোটি টাকা দেওয়ার জন্য টাকা কোথায় থেকে আসে? এই খেলা মেলাতে টাকা কোথায় থেকে আসে? বিভিন্ন রকম প্রকল্প তৈরি করতে, যেমন আমাদের পাড়া আমাদের সমাধান, তা করতে টাকা কোথায় থেকে আসে? শুধুমাত্র সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার সময় টাকা নাই, এটা বললে তো সেটা গ্রহণযোগ্য হবে না। যদি দেখা যেত যে অন্য ক্ষেত্রেও টাকা নাই, তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারত। এখনো রায়দান স্থগিত, আপনার কি মনে হয় রায় কি একেবারে কর্মচারীদের পক্ষেই যাবে? আমার ব্যক্তিগত বিশ্বাস কর্মচারীদের পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্যাটে কর্মচারীদের পক্ষে গিয়েছে, হাইকোর্টে কর্মচারীদের পক্ষে গিয়েছে, সুপ্রিম কোর্টে অনেকদিন ধরে শুনানি চলছে এবং জজ সাহেবরা সেটা ভালো করে দেখে শুনে ভালোভাবে রায়টা লিখবেন বলেই সময় চেয়েছেন, নাহলে তো সঙ্গে সঙ্গে রায় ডিকটেট করে দিতে পারতেন, সেটা তারা করেননি। কিন্তু রাজ্যের পক্ষ থেকে যদি আবারও কোনো নতুন কোনো পথ নেওয়া হয় তখন কি হবে? কারণ কি আমরা দেখেছি বারংবার সুপ্রিম কোর্ট রাজ্যের পক্ষে। সুপ্রিম কোর্ট নিরপেক্ষভাবে কাজ করলে রাজ্যেরও পক্ষে না, সরকারি কর্মচারীদেরও পক্ষে না। সুপ্রিম কোর্ট নিরপেক্ষ। যে কোনো কোর্টের উচিত সেখানে যে বিচারকরা থাকেন নিরপেক্ষভাবে কাজ করা। তো আমাদেরকে ধরে নিতে হবে যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই মামলা শুনছেন তারা নিরপেক্ষ। এখন রায় দিলে দেখা যাবে কোন পক্ষে রায়টা যায়। স্যার, একেবারে অন্য প্রসঙ্গে আসবে। একদিকে যেমন 9 বছর পর একেবারে ডিএ মামলা শুনানি শেষ হলো, অন্যদিকে ঠিক 9 বছর পরই কিন্তু আবারও এসএসসি যে পরীক্ষা, সেই পরীক্ষা হলো ইতিমধ্যে 7 তারিখে, আবারও রয়েছে 14 তারিখে। কতটা স্বচ্ছভাবে হলো এই এসএসসির পরীক্ষা আপনার মতে, এত কড়া নিরাপত্তা? দেখুন, নিরাপত্তা থাকলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না সেটা করা যায়, কিন্তু যারা পরীক্ষা নিচ্ছেন তারা যদি সৎ না হন, তাহলে পরীক্ষায় নিরপেক্ষতা, সততা
বজায় রাখা যায় না। যেমন ধরুন কয়েকদিন আগে আমার কাছে নারায়ণ চ্যাটার্জি বলে এক ভদ্রলোক এসেছিলেন, সে 12 সালের টেটের মামলা তারা এখনও চালিয়ে যাচ্ছে, যেখানে দেখুন যে কোনো অবজেক্টিভ টাইপ প্রশ্নতে 4টে উত্তর থাকে, তার মধ্যে একটা ঠিক হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সে বছর এসএসসি তাদের পছন্দ মতো কোনো প্রার্থীকে নেওয়ার জন্য একই প্রশ্নের উত্তরে 1, 2 এমনকি 3টি প্রশ্নকে ঠিক বলে নম্বর দিয়েছে, এবং তা নিয়ে মামলা হয়েছে। যারা মামলা করেছিলেন তাদের মধ্যে কিছু ছেলের চাকরি ইতিমধ্যে হয়েছে, কয়েকজনের এখনও বাকি আছে। তো দেখুন এখানে শৃঙ্খলার কিছু অভাব ছিল এরকম তো আপাত দৃষ্টিতে মনে হয়নি, কিন্তু যারা প্রশ্ন করেছিলেন এবং যারা উত্তর ঠিক করেছিলেন তারা ঠিক ছিলেন না। এর ফলে হাইকোর্টকে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরদের দিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের দিয়ে কমিটি করিয়ে দিয়ে সেই প্রশ্ন এবং উত্তর সঠিক আছে কিনা সেটা দেখার জন্য বলা হয়েছিল, এবং সে কমিটি রিপোর্টও দিয়েছিল। তো যারা এই পরীক্ষাটা করাচ্ছে তারা প্রশ্নটা ঠিকভাবে করাবেন কিনা, সে কোনটা উত্তর হবে সেটা সঠিকভাবে নির্ধারণ করবে কিনা, তার উপর নির্ভর করে যে কতটা স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন হবে। এই যে বিষয়টি আপনি বললেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক অভিযোগ উঠে আসছে যে কিছু কিছু প্রশ্ন নাকি সিলেবাসের বাইরে রয়েছে, কিছু কিছু প্রশ্নের বানান ভুল রয়েছে। দেখুন বানান ভুল থাকাটা স্বাভাবিক এই জন্যে যে আমাদের রাজ্য সরকার তো টাকা নিয়ে যেমন অযোগ্য ব্যক্তিদের শিক্ষকের চাকরি দিয়েছিলেন, তেমনি এই সব প্রশ্ন করার জন্য যাদের নির্বাচিত করবেন, যারা সঠিক জানেন তাদের তো নির্বাচিত করবেন না, যারা জহুজুর হবেন তাদেরই নির্বাচন করবেন। আর যারা সাধারণত জহুজুর হন তারা লেখাপড়াটা ঠিকভাবে শেখেন না, মোসাহিবেটা শেখেন, ফলে তাদের থেকে প্রশ্নপত্রে ভুল থাকবে না এটা আশা করা স্বাভাবিক নয়। স্যার একজন চাকরি প্রার্থী একজন নতুন পরীক্ষা দিয়েছে, এরকম পরীক্ষার্থী তিনি বেরিয়ে এসে স্পষ্টত অভিযোগ করছেন যে এক্সামিনার এসে নির্দিষ্ট একজনকেই খুঁজছেন এবং ঢুকে তিনি জাস্ট উত্তর দিয়ে বেরিয়ে গেলেন, যেন তার কাছে আগে থেকেই প্রশ্নপত্র ছিল, এবং সেই পরীক্ষার্থীকে ডেকে এখনো ইন্টারোগেটও করা হয়নি। তাহলে কি গুরুত্বপূর্ণ না বিষয়টি? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি অভিযোগ করছেন তার দায়িত্ব যে তিনি সঠিক বলছেন তার সপক্ষে প্রমাণ দেওয়া। যতক্ষণ তিনি প্রমাণ না দিতে পারছেন ততক্ষণ তো তার ভিত্তিতে কিছু করা যাবে না। এটা নিয়ে একটা অনুসন্ধান হতে পারে, পুলিশের লোকেরা তদন্তও করতে পারে, কিন্তু প্রমাণ না পেলে তো কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এসএসসি যা এত বড় দুর্নীতি যে কমিশন করেছে, সেই কমিশনের আন্ডারেই আবারও পরীক্ষা, কতটা স্বচ্ছতা হতে পারে? কারণ কি এখন এসএসসি দুর্নীতি করেছে, কিন্তু এসএসসিকে দুর্নীতি করিয়েছে কারা? তারা তো মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরা তো সেই মুখ্যমন্ত্রী তো আছেন। তো তাহলে এসএসসি খুব নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এরকম আশা করাটাই ঠিক নয়। বিভিন্ন ক্ষেত্রে এই প্রসঙ্গটা উঠে এসেছে যে দাগিদের তালিকা বেরিয়েছে 1806 জন, সেটাই নাকি সম্পূর্ণ তালিকা নয়, এবং যখন এসএসসি চেয়ারম্যানকে সে বিষয়ে জিজ্ঞেস করা হয় ঠিক পরীক্ষার 24 ঘন্টা আগে, তখন তিনি বললেন যে তিনি এখনই কিছু বলতে পারছেন না, তিনি 14 তারিখের পর বলবেন। তখন বলে কী লাভ যদি দাগিরা পরীক্ষাতেই বসে যায়, কিংবা গ্রুপ সিতে যারা বিএড করেছেন তারাও তো এই পরীক্ষায় বসতে পারবেন, সেই তালিকাও তো নেই। এইটাই হচ্ছে এসএসসির যে যতটা পারা যায় লুকানো। তারা তো প্রথমে তালিকা প্রকাশ করতে চায়নি, মুখ্যমন্ত্রী মিটিং করার পর বলেছিলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা আইনজ্ঞদের সঙ্গে
কথা বলছে, তারপর প্রকাশ করবে। সুপ্রিম কোর্ট যখন সময় বেঁধে দিল তখন তারা প্রকাশ করলেন, কিন্তু শুধুমাত্র যারা শিক্ষক পদে নিয়োজিত হয়েছিলেন তাদের, গ্রুপ সি গ্রুপ ডিতে যারা আছে তাদের নয়। এমনকি শিক্ষকদের মধ্যে যারা নিয়োগপত্র পায়নি কিন্তু অবৈধভাবে চাকরি পাওয়ার চেষ্টা করেন তাদের তালিকাতে নাম নাই। তো এইটা আপনি যেটা বলছেন যে গ্রুপ সি বা গ্রুপ ডিতে কোনো লোকের শিক্ষাগত যোগ্যতা আছে, সে দরখাস্ত করতেই পারে। এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সব মন্ত্রীরা, এসএসসির লোকেরা যেহেতু তাদের কাছে টাকা নিয়েছেন, অতএব তাদেরকে চাকরি দিতে পারলে খুশিই হবেন, অতএব তাদের চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবেন যারা টেন্টেড ক্যান্ডিডেট, 1806 জন যারা 10 বছর চাকরি করেছে তাদের গ্রুপ সিতে বিকল্প চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। এটা আপনি অন্য প্রশ্ন করছেন। আগে যেটা বললেন যে গ্রুপ সি বা গ্রুপ ডি থেকে কেউ শিক্ষকের চাকরিতে পরীক্ষা দিয়ে থাকতে পারেন, সেটা যদি একজনও পরীক্ষা দিয়েছেন প্রমাণিত হয় তাহলে সুপ্রিম কোর্ট বলেছে তারা হস্তক্ষেপ করবে, সেটা একটা দিক গেল। এবার যেটা বলছেন যে 1806 জনের যে তালিকা বেরিয়েছে, সেই শিক্ষকদের মধ্যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত, তাদের মুখ্যমন্ত্রী আইনের সঙ্গে পরামর্শ করে বলেছেন। আইনের সঙ্গে কি করে পরামর্শ করা যায় আমার জানা নেই। আইনজীবীদের সঙ্গে পরামর্শ হতে পারে, আইন জানার লোকদের সঙ্গে পরামর্শ হতে পারে। বলেছেন যে তারপর যদি গ্রুপ সি বা ওইরকম কোনো পদে দেওয়া যায়, কিন্তু সুপ্রিম কোর্টের রায় খুব পরিষ্কার যে তারা সুদ সমেত তাদের বেতন ফেরত দিতে হবে এবং নতুন কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অতএব যদি মুখ্যমন্ত্রী তাদের কথা নিয়োগ দেন, সেটা জানাজানি হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে কন্টেম্প্ট অফ কোর্টে পড়তে হবে এবং তার সাজাও হতে পারে। স্যার একেবারে শেষ প্রশ্ন, কল্যাণ ব্যানার্জির ভূমিকা নিয়ে গৃহপাল কি প্রথমে তিনি দাগিদের হয়ে সওয়াল করলেন কোর্টে, ঠিক তার পরবর্তীতে আমরা দেখলাম যে কমিশন, তার পরবর্তীতে সেই এসএসসি অর্থাৎ কমিশনের হয়ে দাগিদের বাঁচানোর জন্য তিনি আবার সওয়াল করলেন। তিনি প্রথমে বলছেন এরা দাগি নন এবং কমিশনে গিয়ে বলছেন এই 1806 জন দাগি। দেখুন, কল্যাণ ব্যানার্জি অসহায়তার জন্য আপনারা তারপর দয়া করতে পারেন, কারণ তিনি একটা পদে থাকার জন্যে মমতা ব্যানার্জি যা চাইছেন তিনি তাই বলছেন, ফলে আপনারা যে উদাহরণ দিচ্ছেন সেটা ঘটছে। এখন যদি আমি কারো দয়া পাবার জন্য উদ্গ্রীব হই, তাহলে তো সঠিক কাজ করলে সে দয়া পাওয়া যাবে না। অতএব তার উপর আপনারা দয়া করতে পারেন, মায়া দেখাতে পারেন। যোগীর রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছে কুণাল ঘোষ বলছেন, সেখানে চাকরি নেই তাই আসছে। কুণাল ঘোষের বলার দরকার নেই, আমাদের এসএসসি পরীক্ষা দিতে, ধরুন ইংলিশ লিটারেচারের পরীক্ষা, তো সেখানে যোগী রাজ্য থেকে এসে পরীক্ষা দিতে অসুবিধা কি? হিন্দি ভাষার পরীক্ষা যোগী রাজ্য থেকে এখানে এসে পরীক্ষা দিতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, কারণ এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষাতে বাংলা কোনো আবশ্যিক ভাষা নয়, বা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে হবে এরকম কথা নাই। যোগী রাজ্য থেকে বা অন্য যে কোনো হিন্দিভাষী রাজ্য থেকে এসে আমাদের এখানে তো ডব্লিউবিসিএস পরীক্ষা দেয়, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেয়, এবং তারা চাকরি করছে এখনো। সেটার কারণ যে আমাদের এখানে যে ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বাংলা একটা পেপার আছে, কিন্তু তার বিরুদ্ধে হিন্দি নেওয়া যায়, উর্দু নেওয়া যায়, নেপালি নেওয়া যায়। তো হিন্দিভাষী যে রাজ্যগুলোতে যারা পড়াশোনা করে তাদের পক্ষে হিন্দি নেওয়া কোনো অসুবিধা নাই, তারা হিন্দি নিয়ে নেয়। কিন্তু ধরুন আপনি বিহার, ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশে যদি পরীক্ষা দিতে যান, মধ্যপ্রদেশে পরীক্ষা দিতে যান, তাহলে কলকাতায় যে ছেলে পড়াশোনা করেছে তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। কেন? কারণ সেখানে হিন্দি একটা পেপার আছে, তার পরিবর্তে বাংলা নেওয়া যায় না তার পরিবর্তে। তো এটা যদি আমাদের এখানের প্রশাসনে যারা আছেন অন্য রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা না করেন, তাহলে তো এই ধারা চলতেই থাকবে। যদি চাকরির কত সুবিধা থাকে তো অন্য রাজ্য থেকে লোক আসবে,
যেমন অন্য রাজ্যে চাকরির কাজের সুবিধা আছে বলে আমাদের রাজ্যের লোকেরা সেখানে যাচ্ছে। তো সেখানে তারা মজুরির কাজ করতে যাচ্ছেন, শিক্ষকের কাজ করতে যাওয়ার তাদের যোগ্যতা হচ্ছে না বলে, হিন্দিতে তারপর পেপার দিতে পারবেন না।